আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ৬ মাসের বেশি অর্থাৎ প্রায় ২০০ দিন পার হয়েছে, কিন্তু এখনও ইসরায়েলি দখলদার বাহিনীকে সমান তালে প্রতিরোধ করে যাচ্ছে হামাস ও ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি যোদ্ধারা। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যম al-Mayadin.net-এর এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত হানুনে স্নাইপার রাইফেলের গুলিতে এক ইসরায়েলি সেনাকে খতম করেছে। এছাড়া আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র ও মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের একটি ইউনিটের ওপর ও তাদের একটি D9 বুলডোজার টার্গেট করে হামলা করেছে। এছাড়া বেইত হানুনের পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের একটি গ্রুপের ওপর বোমা হামলা করেছে বলেও জানিয়েছে আল আকসা মর্টার্স ব্রিগেডস। অন্যদিকে সেন্ট্রাল গাজা উপত্যকার বুরেইজ ক্যাম্পের পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের ওপর বোমা ও মর্টার শেল হামলা করা হয়েছে বলে জানিয়েছে হামাস। al-Mayadin.net-এর এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের সামরিক যানের ওপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই ধরনের হামলা অব্যাহত থাকবে। যদিও ইসরায়েলি বাহিনী দাবি করে আসছে, তাদের বিরামহীন হামলায় হামাস ও ইসলামিক জিহাদ সহ প্রতিরোধ যোদ্ধাদের শক্তি নিঃশেষ হবার পথে। কিন্তু গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রাখার মাধ্যমে হামাস ও ইসলামিক জিহাদ সহ সব প্রতিরোধ সংগঠনগুলো প্রমাণ করে দিয়েছে যে শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে। যুদ্ধে পরাজিত হয়ে ইসরায়েলি দখলদার বাহিনী আবারও গাজা উপত্যকা ছেড়ে যেতে বাধ্য হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাব দিতে ইসরায়েল আসলে ইরানের রাজধানী তেহরানের কাছে দেশটির কয়েকটি বড় সামরিক ঘাঁটি সহ দেশটির কয়েকটি স্থানে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের চাপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ইহুদিবাদী দেশটি। পরবর্তীতে ইরানের ইস্পাহান শহরে ছোট আকারের হামলা চালানো হয় বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি ও পশ্চিমা কর্মকর্তারা পত্রিকাটিকে বলেছেন, ইস্পাহানে অল্প কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে বেশ কিছু অ্যাটাক ড্রোনও পাঠিয়েছিল ইসরায়েল। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সহায়তায় নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা আনরুয়ার ফিলিস্তিনির কর্মীদের বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছিল নেতানিয়াহুর সরকার। কিন্তু নিরপেক্ষ পর্যালোচনায় ইসরায়েলের এই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলও তাদের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। এর ফলে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা উপত্যকায় আনরুয়ার কার্যক্রম পুনরায় শুরু করার জন্য জাতিসংঘের এই সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস আনরুয়ার বিরুদ্ধে নিরপেক্ষ এই তদন্তের ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন, আনরুয়া সবসময় তার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছে। গাজা উপত্যকায় আনরুয়ার কার্যক্রমে তহবিল পুনরায় বরাদ্দ দেওয়ার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ডেনিস ফ্রান্সিস। কংগ্রেস ভারতের ক্ষমতায় এলে দেশের সম্পদ শুধু সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের মধ্যে বন্টন করবে বলে রাজস্থানের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের দাবি, লোকসভা নির্বাচনের প্রচারে এই প্রথম সরাসরি সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করলেন মোদী। হতাশা থেকেই মোদী এই পথে এগিয়েছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেতারা। তাদের মতে, নির্বাচন কমিশন আর জীবিত নেই, যা আরও দুর্ভাগ্যজনক। সম্প্রতি হায়দ্রাবাদে রাহুল গান্ধী দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণীর হাতে কত সম্পদ আছে তা জানতে সমীক্ষা করা হবে। সোমবার রাজস্থানের বাঁশোয়াড়ার এক জনসভায় রাহুলের মন্তব্যের প্রসঙ্গ টেনে মোদী বলেন, মনমোহন সিংয়ের সরকার ক্ষমতায় থাকার সময় জানিয়েছিলেন, দেশের সম্পদে সবচেয়ে আগে মুসলিমদের অধিকার আছে। এবার তারা বলছে, ক্ষমতায় এলে আপনাদের রোজগারের অর্থ মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে বন্টন করবে। মোদী আরও বলেন, কংগ্রেসের ইস্তেহারেই বলা হচ্ছে, মা বোনদের সোনার হিসাব করা হবে, তারপর সেই সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের দেশের সম্পত্তিতে সবচেয়ে আগে অধিকার আছে বলে মনমোহন সিংয়ের সরকার জানিয়েছিল। এ সম্পর্কে রাহুল গান্ধী বলেন,
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে হতাশার পরে নরেন্দ্র মোদীর মিথ্যার স্তর এমন পর্যায়ে নেমেছে যে ভয়ে তিনি মূল বিষয় থেকে মানুষের নজর ঘোরাতে চাইছেন। একই সাথে মনমোহন সিংয়ের পুরনো ভিডিও পোস্ট করে কংগ্রেসের দাবি সাবেক প্রধানমন্ত্রী মুসলিম সংখ্যালঘুদের ক্ষমতায়নের কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস আরও মনে করিয়ে দিয়েছে যে মোদীর মা বাবাও 6 সন্তানের জনক। তৃণমূল নেতা সাকেত গোখেলের মতে তার গ্যারান্টির কথা যে আর কেউ বিশ্বাস করছে না তা বুঝতে পেরেছেন মোদী, তাই মুসলিম বিরোধী ঘৃণা ভাষণ শুরু করেছেন তিনি। পাশাপাশি রাজস্থানের জেলোরায় একটি সভায় নাম উল্লেখ না করে সোনিয়া গান্ধীকেও আক্রমণ করেন মোদী। রাজস্থানের সভায় তিনি বলেন, যারা ভোটে জিততে পারেন না তারা মাঠ ছেড়ে পালিয়ে রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। কয়েক মাস আগে কংগ্রেস শাসিত রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন সোনিয়া গান্ধী। তার আগে দীর্ঘদিন লোকসভায় রায়বরেলি ও আওমেথের প্রতিনিধিত্ব করেন তিনি। ইসরায়েল সরকার 2023 সালে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে। সোমবার প্রকাশিত মানবাধিকার বিষয়ক 2023 সালের মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্টি রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়। ইসরায়েল বিষয়ে 103 পৃষ্ঠার প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘনের 1 ডজনের বেশি ঘটনার বিশ্বাসযোগ্য প্রতিবেদন তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক, সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা বা শাস্তি, কোনো স্বজনের কথিত অপরাধের জন্য পরিবার সদস্যদের শাস্তি প্রদান। ইসরায়েলের বিরুদ্ধে এসব অভিযোগের সবই অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের নির্যাতন নিপীড়নের সাথে সংশ্লিষ্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র ডাবল স্ট্যান্ডার্ড নীতি অনুসরণ করছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন ব্লিংকেন। প্রতিবেদনে বলা হয়, সরকার মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা এবং শাস্তি প্রদানে সরকার কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচারের তারিখ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় বন্দী থাকা লোকদের সাথে করা আচরণের ওপর বিশেষ নজর দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে বলা হয়েছে, এনজিও এবং বন্দীরা সাক্ষ্য দিয়েছে যে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীরা শারীরিক ও যৌন সহিংসতা, হুমকি, ভীতি প্রদর্শনের শিকার হয়, মারাত্মকভাবে সীমিত খাদ্য ও পানির সুবিধা পায়, পর্যাপ্ত পোশাক ছাড়াই চরম ঠান্ডার মধ্যে তাদের রাখা হয়, নিয়মিতভাবে দীর্ঘ সময় একাকী রাখা হয়। প্রতিবেদনে 23 অক্টোবর ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভিরের ঘোষণাও উল্লেখ করা হয়। তিনি বলেছিলেন, ফিলিস্তিনি বন্দীদের আরও গাদাগাদি করে রাখা এবং সার্বিকভাবে তাদের থাকার মান আরও খারাপ করা হবে। ইরাক সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার বাগদাদে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতা নিরাপত্তা এবং অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধ এবং ইসরায়েল ও ইরানের মধ্যে হামলার কারণে আঞ্চলিক সৃষ্ট উত্তেজনার মধ্যেই এরদোয়ানের এই সফরটি হচ্ছে। ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই এই প্রথম প্রতিবেশী দেশ ইরাকে রাষ্ট্রীয় সফর করলেন এরদোয়ান। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, নিষিদ্ধ ঘোষিত কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর বিরুদ্ধে উভয় দেশ যৌথভাবে কী পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। ইরাক সরকার পিকেকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। কয়েক দশক ধরে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে আশ্রয় নেওয়া পিকেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। আঙ্কারা ও তার পশ্চিমা মিত্রদের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত পিকেকে দশকব্যাপী তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। সুদানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাদিন বলেন, এরদোয়ান বিনিয়োগ ও বাণিজ্য সহ দুই দেশের সহযোগিতার নিরাপত্তার দিক, পানি ব্যবস্থাপনা ও পানি সম্পদ নিয়ে আলোচনা করেন। পানি সম্পদের ভাগাভাগি দেশ দুটির মধ্যে প্রধান বিরোধের বিষয়। অভিন্ন দজলা ও ফোরাত নদীতে তুরস্ক নির্মিত বাঁধের কারণে ইরাকে পানির অভাব আরও বেড়েছে। সে কারণে পানির ইস্যুটি তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।